দেখুন, সমীক্ষাকে ধ্রুব সত্য মনে করে আনন্দিত বা ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো জায়গাই নেই, কারণ সমীক্ষা কখনো মেলে, কখনো একেবারেই মেলে না। 2023-এ কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও দেশের প্রায় সবকটা নামী সমীক্ষক সংস্থা বিজেপিকে অনেক এগিয়ে রেখেছিল, যা ভোটের ফল বেরোনোর পর একেবারে উল্টো প্রমাণিত হয়। আবার 2011 সালে এবিপি আনন্দ, এসি নিয়েলসনের সমীক্ষা প্রায় হুবহু মিলে গেছিল, এমনকি আলাদা আলাদা বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় ধরেও। আবার বহুবার এবিপি আনন্দের দেখানো সমীক্ষা মেলেওনি। তবে 140 কোটির দেশে সমীক্ষা যদি ধ্রুব সত্য হতো, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করাতেই হতো না। একটা সমীক্ষা করিয়েই সরকার গঠন করা যেত, যেটা হয় না এবং বাস্তবে হাস্যকর। আমার পরের বক্তা শুভময়দা, এর সঙ্গে 27 লক্ষ বা বৃহত্তরভাবে প্রায় 90 লক্ষ মানুষ বাদ যাওয়ার অঙ্কটা যদি যোগ করি, এবং এই সমীক্ষার কাজটা এবারে কতটা কঠিন হলো? না শুনবো, একটা উত্তর অবশ্যই আছে, সেটা হচ্ছে মানে সমীক্ষার ফলটা নিয়ে বলছি আর কি। সেটা হচ্ছে ওজন 250 আর বয়স 37। মানে এবারে মোটামুটি ভোটের ফল যখন বেরোবে তখন এটা বেরোবেই আর কি, ওজন 250 আর বয়স 37। এবং এই যে ভোটের ফলাফল নিয়ে আমরা মোটের ওপর যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে যে যে প্রশ্নগুলো আমরা করবো আর কি, ধরুন ডার্বি, আমাদের ভবানীপুরে ডার্বি হচ্ছে, আগের বারও হয়েছে, এবারও ডার্বি হচ্ছে। এবার ডার্বিতে কে জিতবে? এই যে ডার্বি গোছের ঘটনাগুলো যখন ঘটে, যখন মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলে, তখন আসলে যেটা হয় সেটা হচ্ছে জয় পরাজয়ের ব্যবধানটা অত্যন্ত কম থাকে। এবার জয় পরাজয়ের ব্যবধানটা যখন অত্যন্ত কম থাকে, তখন সেটা বোঝার জন্যে প্রচুর স্যাম্পল সাইজ লাগে, না হলে বলা যায় না একদম। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন না শুভেন্দু অধিকারী জিতবেন, এইটা বলার জন্যে এবং মোটের ওপর খুব বেশি স্যাম্পল নিয়ে যদি করতেই যাই, তাহলে তো ভোটটাই তো হবে, তার জন্যই অপেক্ষা করা যেতে পারে। এবং পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে যে স্যাম্পল তো পড়াশোনার বিষয়, স্যাম্পলে তো আবার এখানে বায়াস ঢোকাতে হবে। অর্থাৎ কটা বুথে পাড়ার শক্তিশালী মানুষ কতটা ঢুকলেন, এই জায়গাটাও তো এই যে যারা ভোট সমীক্ষা করেছেন, তারা করেছেন নাকি যে ওই পাড়ার মস্তানরা গিয়ে কতগুলো ভোট নিলেন? এটা না করলে কি করে হবে? যার গায়ের জোর বেশি তিনি বুথটা দখল করতে পেরেছেন কিনা, এগুলো তো ওনারা সিমুলেশনের মধ্যে আনেননি। ফলে যে স্ট্যাটিস্টিক্সের কথা হচ্ছে আর কি, সেই স্ট্যাটিস্টিক্সে ওই মানে ওজন টোজন বাড়া কমা এই ঘটনাগুলো ঘটবে। আরেকটা পশ্চিমবঙ্গে বহু দশক ধরে ধ্রুব সত্য, সেটা হচ্ছে ফিয়ার ফ্যাক্টর। একেবারে ওজনের সামনে এক তো আমার ব্যক্তিগত গোপনীয়তা, আমি কাকে ভোট দিই নাগরিক হিসেবে, ভাই তোমায় বলবো কেন? সম্পূর্ণ অচেনা সমীক্ষকের কাছে আমি আমার হৃদয়কে উন্মুক্ত করব কেন? দুই হচ্ছে যে বলার পরে আমি যদি সত্যি কথা বলি, আমার যে পরিবেশে যে ইয়েতে থাকতে হবে, তো আজকের সমস্যা নয়। এইখানে কিন্তু একেবারে একটা সহজ জিনিস আছে, সেটা বলি, যেটাই কিন্তু কোনো রকম ডিসক্লোজ না করে এটা বলা যায়। ধরা যাক আমি সিপিএম আর কংগ্রেস বেশি আসন পাবে, আপাতত ধরছি না, হলে মনে হয় ভালোই হবে। সংসদীয় গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্র তো, বিজেপি আর তৃণমূল মিলে তো আগের বার 294-এর মধ্যে 293 নিয়ে নিয়েছে, এবারও সেই সম্ভাবনাই বেশি। এবার ধরা যাক আমি কাউকে গিয়ে জিজ্ঞেস করছি যে আচ্ছা তুমি বিজেপিকে ভোট দেবে না তৃণমূলকে ভোট দেবে, এই প্রশ্নটা তার তো উত্তর দেওয়ার কথা না। এবার ধরে নি তাদের মধ্যে বেশ একটা তুমুল লড়াই হচ্ছে, এটা বিজেপিও পছন্দ করবে না, তৃণমূলও পছন্দ করবে না, তারা বলবে আমরা জিতে গেছি। ধরা যাক তুমুল লড়াই হচ্ছে, তাহলে এর একটা সুন্দর উপায় আছে। ধরা যাক পশ্চিমবঙ্গের মানুষ সমসংখ্যক ভাত খান আর রুটি খান। এবার তাকে আমি বলতে পারি যে তুমি তোমার কাছে একটা কয়েন টস করো, করে তুমি দেখো হেড পড়লো না টেল পড়লো। এবার তুমি সেটা আমাকে বলো না, বলে আমি ধরে নিচ্ছি এই প্রশ্নটা যে ভাত খাওয়া রুটি খাওয়া 50% 50% করে, তোমার যদি টেল পড়ে তুমি ভাত খাও না রুটি খাও এর উত্তরটা দাও, ক বা খ। আর যদি উল্টোটা পড়ে তাহলে তুমি ক বা খ বলে তৃণমূল বা বিজেপির উত্তরটা দাও, অর্থাৎ সে কই বলবে টসটা করার পর। এইটা যদি কিন্তু করা যায়, তাহলে তার কোনো রকম খবর বেরোলো না, এবং ওই যে প্রবাবিলিটিটা এলো তার থেকে কিন্তু একেবারে মানুষের কাছে না জেনে করা যায়। কিন্তু এই টেলিফোনিক যে ফোন যেগুলো করা হচ্ছে, এগুলো খুব একটা দায়িত্ব নিয়ে একটু, মানে আমি যেটার উদাহরণ দিলাম সেটা তো একেবারে যারা ধরুন স্ট্যাটিস্টিক্স পড়েন, তারা প্রথম বছরেই হয়তো ব্যাচেলার্স পড়তে গিয়ে পড়েন, এবং এই জিনিসগুলো যে করা হয় না, সেই কারণেই এই যে সার্ভেগুলোর বিনোদনী মূল্য অত্যন্ত বেশি। এবং দ্বিতীয় একটা খুব সিরিয়াস কথা, সেটা হচ্ছে আমরা তো তৃণমূল বিজেপি সেটিং, সিপিএম রাম বাম সেটিং, তৃণমূলের সঙ্গে কারুর সেটিং, এই নিয়ে আলোচনা করি। প্রচুর মানুষ যারা রাজনীতি করছেন এই পশ্চিমবঙ্গে, একেবারে কোনো ধান্দা ছাড়া তারা তার দলটাকে ভালোবেসে রাজনীতি করছেন, এবং সেই মানুষগুলোর কাছে কিন্তু পৌঁছে গিয়ে তাদের যে ভাবনা, সেখান থেকে যে উঠে আসা পারসেপশন, এটাও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।
সেটা হলো এই রাজ্যে সংগঠন কথা বলে, মানে এখানে কিন্তু ভোট করাতে হয়। আপনি ইমিডিয়েটলি উদাহরণ দেবেন যে ৭৭ সালে তো কোনো সংগঠন ছাড়া জিতেছিল, ৭৭ আর 2026-এর মধ্যে 50 বছরের তফাৎ। রাজ্য রাজনীতি দিয়ে অনেক মানে জল গড়ে গিয়েছে। এখন আমি আপনাকে বলতে চাই যে সংগঠনের উপর ভিত্তি করে ভোটারদেরকে বুথে আনা হয়, সংগঠনের নেতাদের চোখের সামনে ভোট দেওয়ানো হয় এবং শেষ পর্যন্ত সংগঠনের উপর ভিত্তি করেই ভোটটা হয়। আমি একটা উদাহরণ আপনাকে দিই, 2011 সাল সবচেয়ে নিরপেক্ষ একটা নির্বাচন হয়েছিল পশ্চিমবাংলায়, সবাই আমরা বলি। কিন্তু আমি দিনের শেষে আপনাকে বলছি, আমরা আগের থেকেই বুঝতে পারছিলাম যে মানে কেশপুরে কিন্তু সিপিএম যে দুর্গ তৈরি করে রেখেছে সেটাকে ব্রেক করতে পারেনি তৃণমূল কংগ্রেস। গোঘাটে কিন্তু জিততে পারেনি, কারণ গোঘাটে যে একটা আয়রন অর্গানাইজেশন সিপিএম তৈরি করে রেখেছিল। এরকম অসংখ্য জায়গাতে, মানে ক্যানিং পূর্ব আপনার অফিসের পেছনে। ফলে আমি কিন্তু বলছি যে শেষ পর্যন্ত সংগঠনের জায়গা থেকে যদি বিচার করেন, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে সাংগঠনিক জায়গায় আছে আর বিজেপি যেই জায়গায় আছে, তার মধ্যে একটা বিস্তর তফাৎ আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। আমি জানি না যারা সমীক্ষার কাজ করছেন সেই ফ্যাক্টরগুলোকে, আমরা কতগুলো এক্সট্রা ফ্যাক্টর যেগুলোকে ভ্যালু অ্যাড করি সেইগুলোকে অন্তর্ভুক্ত করছেন কিনা, সেটা একটা খুব ইম্পর্টেন্ট নিঃসন্দেহে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.